আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ভারতকে অগ্রাধিকার দেবে সেরাম, অন্যদেরকে ধৈর্য ধরার পরামর্শ। এরদোগানের সঙ্গে কথা হয়েছে রুহানির। যুক্তরাষ্ট্রের সঙ্গে উইন উইন সম্পর্ক চায় তুরস্ক, বললেন এরদোয়ান। কিম জন উনকে নিজের বিমানে করে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার আইএর সঙ্গে ইরানের সাময়িক সমঝোতা। পানগং থেকে ভারত এবং চীনের সেনা প্রত্যাহার। ট্রাম্পের শেষ 2 মাসের শাসনামলে 10টি মহড়া চালিয়েছে ইরান, বললেন ইরানের সেনাপ্রধান। এবং মোদির সফরের বিরুদ্ধে কাশ্মীরিদের প্রতিবাদ। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কাছে যেসব দেশ এবং সরকার করোনা ভাইরাসের টিকা চাইছে তাদের সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও আদর পুনাওয়ালা। রোববার এক টুইটে তিনি বলেছেন, টিকা রপ্তানি করার ক্ষেত্রে ভারতের নিজস্ব চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে, ফলে অন্য দেশে রফতানি হয়তো বিলম্বিত হতে পারে। প্রতি বছর বিশ্বে যে পরিমাণ টিকা উৎপাদন হয় তার 3/5 সরবরাহ করে ভারত। তবে 130 কোটি মানুষের দেশ ভারতেই এখন বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কার্যক্রমটি চলছে। এমনিতে বছরে গড়ে 39 কোটি মানুষকে হাম এবং যক্ষ্মার টিকা দেওয়ার অভিজ্ঞতা ভারতের আছে, কিন্তু বিপুল জনসংখ্যার এই দেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে নরেন্দ্র মোদী সরকারকে হিমশিম খেতে হচ্ছে। টুইটারে সেরামের সিইও পুনাওয়ালা লিখেছেন, বিভিন্ন দেশ এবং সরকারকে বলছি, আপনারা কোভিশিল্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন। আমি বিনীতভাবে আপনাদের ধৈর্য ধরার অনুরোধ করছি। ভারতের বিপুল চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা অনুসরণের পাশাপাশি বাকি বিশ্বের চাহিদার মধ্যে সমন্বয় করতে হচ্ছে সেরামকে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কার তরফ থেকে সেরাম ইনস্টিটিউট ওই নির্দেশনা পেয়েছে সিইও তা বলেননি। এ ব্যাপারে তার কোম্পানির কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতে ইতিমধ্যে 1,09,00,000-এর বেশি মানুষের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের দিক দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। মধ্য জানুয়ারিতে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত সেখানে মোট জনসংখ্যার 1%কেও টিকার আওতায় আনা সম্ভব হয়নি। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানির সঙ্গে কথা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের। রোববার 2 নেতার মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন তুরস্কের যোগাযোগ দপ্তরের পরিচালক। অর্থনীতি, পরিবহন, নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে 2 দেশের মধ্যে সম্পর্ক জোরদারে 2 নেতার মধ্যে এ আলোচনা হয়েছে। আঙ্কারা এবং তেহরানের সম্পর্ক উন্নয়নে তুরস্ক অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন এরদোগান। টেলিফোন কথোপকথনে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, নিষেধাজ্ঞা কবলিত দেশগুলোর ঐক্যই হচ্ছে মার্কিন আধিপত্যবাদ এবং তাদের অবৈধ পদক্ষেপ মোকাবিলার শ্রেষ্ঠ উপায়। এ সময় তিনি মার্কিন নিষেধাজ্ঞার মুখে তুরস্কের প্রতি ইরানের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সঙ্গে যৌথভাবে দৃঢ় অবস্থান নিতে তুরস্কের প্রেসিডেন্টকে আহ্বান জানান তিনি। কাশেম সুলেমানির হত্যার ঘটনা তুলে ধরে রুহানি তুর্কি রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। যদি আমরা যুক্তরাষ্ট্রের এসব আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌথ অবস্থান না নেই, তবে এই অঞ্চল ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে। জটিল পরিস্থিতি মোকাবিলায় তুরস্ক এবং ইরান যৌথ ব্যবস্থা নিয়ে আসছে। রুশ সংবাদ সংস্থা আরটির প্রতিবেদনে বলা হয়েছে, কাশেম সুলেমানিকে নির্মমভাবে হত্যার ঘটনায় সহমর্মিতা প্রকাশ করেন এরদোগান। তিনি সুলেমানিকে শহীদ বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে ইরানি জনগণের ক্ষোভ এবং আবেগ তিনি বোঝেন বলেও জানান এরদোগান। মধ্যপ্রাচ্য বিদেশি শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্কে অবস্থান বলেও জানান এরদোগান। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, তেহরান বারবার বলছে যুক্তরাষ্ট্র যদি এসব নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে ইরানও দ্রুত পরমাণু সমঝোতা বাস্তবায়নের ধারায় ফিরবে। ইরানের এ দাবি যৌক্তিক বলে উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উইন উইন সম্পর্ক এগিয়ে নিতে চায় তুরস্ক। তিনি বলেন, আমাদের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের অভিন্ন স্বার্থ তার চেয়েও বেশি বলে আমি বিশ্বাস করি।
এরদোগানের টুইটার পেজে তার এই বক্তব্য নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে আরও বলা হয়, বাইডেন প্রশাসনের সঙ্গে সমতার সম্পর্ক চান এরদোগান। প্রসঙ্গত, ন্যাটোর এই দুই মিত্র দেশের মধ্যে সম্পর্ক উত্তেজনা চলছে বেশ কয়েক বছর ধরে। এরই মধ্যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন এরদোগান। তিনি বলেছেন, দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্কের অংশীদারিত্ব অব্যাহতভাবে বজায় রাখতে চায় তুরস্ক। গত ডিসেম্বরে রাশিয়া থেকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই উত্তেজনাকে পেছনে ফেলে তুরস্ক এখন সামনে এগিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে। একই সঙ্গে সিরিয়ায় পিপলস প্রোটেকশন ইউনিটের নেতৃত্বাধীন কুর্দিদের সমর্থন দেওয়া বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে এরদোয়ান। এছাড়া তুরস্কের সুশীল সমাজের নেতা ওসমান কাভালার বন্দি শিক্ষার্থীদের বিক্ষোভে দমন পীড়নের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। আরও কিছু বিষয়ে সন্দেহ এবং অবিশ্বাসের সম্পর্ক থাকা সত্ত্বেও এরদোগান বাইডেন প্রশাসনকে স্বাগত জানিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিজের উড়োজাহাজে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী উপদেষ্টা ম্যাথিউ পটিঙ্গা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। কিম জং উনের সঙ্গে 2 দফা বৈঠক করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে এমন বৈঠক নিয়ে নানা কথা প্রচলিত হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক পরিমণ্ডলে উনকে বন্ধু বলে মনে করতেন বলে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। তাদের বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্বের কোনো অবসান হয়নি। দুদেশের সম্পর্কের মধ্যে ইতিবাচক কোনো পরিবর্তন দেখা যায়নি। 2019 সালে ভিয়েতনামের হ্যানয় নগরীতে ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। উত্তর কোরিয়া থেকে ট্রেনে ভ্রমণ করে কিম জং উন ওই বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ান দিয়ে উত্তর কোরিয়ার নেতাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। সেই সময় মার্কিন প্রেসিডেন্টের সরকারি সফরের ওই উড়োজাহাজে বাড়ি ফেরার প্রস্তাবে রাজি হননি উন। ওই বছরের জুন মাসে অনেকটা নাটকীয়ভাবে ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে দেখা হয়। 2 কোরিয়ার সীমান্তবর্তী শূন্য এলাকায় শীর্ষ 2 নেতার সাক্ষাতের পর ট্রাম্প বলেছিলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ট্রাম্প বলেছিলেন, এই আলোচনার পর দুদেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা কমে আসবে। তবে এরপরে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষার কর্মসূচিতে কোনো পরিবর্তন করেনি। ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে তেহরানের সহযোগিতার ক্ষেত্রে যে অচল অবস্থা দেখা দিতে যাচ্ছিল, আপাতত 3 মাসের জন্য তার সমাধান হয়েছে। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরে দুপক্ষের আলোচনা শেষে এই সংক্রান্ত সমঝোতার কথা ঘোষণা করা হয়েছে। ইরান এবং IAEA এর পক্ষ থেকে রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই আন্তর্জাতিক সংস্থার পরিদর্শকরা আগামী 3 মাস ইরানের পরমাণু স্থাপনাগুলোতে জরুরি পরিদর্শন কাজ চালিয়ে যেতে পারবে। বিবৃতিতে বলা হয়, 2020 সালের 26শে আগস্ট গ্রোসির আগের বারের তেহরান সফরের সময় IAEA এর সঙ্গে ইরানের যে সমঝোতা হয়েছিল তার বাস্তবায়ন কাজ চালিয়ে যাবে দুপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সংসদে পাশ হওয়া আইনের ভিত্তিতে ইরান আগামী 23শে ফেব্রুয়ারি থেকে NPTর সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত রাখবে। এর অর্থ হচ্ছে, IAEA এর পরিদর্শকরা পূর্ব ঘোষণা ছাড়া আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবেন না। তবে ইরান আগের মতো দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত সেফগার্ড এগ্রিমেন্ট পুরোপুরি মেনে চলবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, আগামী 3 মাস IAEA এর পরিদর্শকরা পূর্ব ঘোষিত সময়সীমা অনুযায়ী ইরানে তাদের পরিদর্শন কাজ চালাতে পারবেন। বিরোধপূর্ণ হিমালয় সীমান্তে অবস্থিত পানগাং হ্রদ থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত এবং চীন। ভারতের প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। ভারতের বিবৃতিতে দাবি করা হয়, গত শনিবার পানগং তসর হ্রদ এলাকা থেকে সব সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। গত বছরের জুন মাস এই এলাকায় দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষে 24 জন নিহত হয়। ওই ঘটনায় 2 দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তবে 2 দেশেই এখন বলছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC বরাবর নিজেদের ভূখণ্ডে উত্তেজনা কমাতে কাজ করবে তারা। 11 ফেব্রুয়ারি চীন এবং ভারত ওই হ্রদ এলাকা থেকে তাদের সেনাদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। প্রত্যাহার কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে সে বিষয়ে পর্যালোচনা করতে শনিবার বৈঠকে বসেন 2 দেশের কমান্ডাররা। রোববার বিবৃতিতে বলা হয়, পানগং হ্রদ এলাকায় মোতায়েনকৃত সেনাদের সরিয়ে নেওয়াকে 2 পক্ষ স্বাগত জানাচ্ছে। সেনাদের সরিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। ওয়েস্টার্ন সেক্টরের LACর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিরোধপূর্ণ ইস্যু সমাধানে এটি ইতিবাচক দৃষ্টান্ত হবে। ভারত এবং চীনের মধ্যকার সীমান্ত 3440 কিলোমিটার দীর্ঘ, তবে এই অংশ সুনির্দিষ্ট নয়। দশকের পর দশক ধরে 2 দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে।
এ নিয়ে উত্তেজনা 1962 সালে যুদ্ধে করায়। সেনা প্রত্যাহারের আগে ভারত এবং চীনের কমান্ডাররা 9 দফা আলোচনায় বসেন। বিবৃতিতে স্বীকার করা হয় সীমান্তের অন্যান্য অংশে উত্তেজনা এখনও চলছে এবং সমস্যা সমাধানে দুই পক্ষ আলোচনা অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, মার্কিন সরকার এখন যে কোনো মূল্যে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার যে চেষ্টা করছে তাতে তার দেশের ইসলামী শাসন ব্যবস্থার শক্তিমত্তা ফুটে উঠেছে। তিনি গত রোববার তেহরানের অদূরে কোম নগরীতে বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ হোসেন নুরি হামেদানির সঙ্গে সাক্ষাতে মন্তব্য করেছেন। জেনারেল বাকেরি বলেছেন, সর্বোচ্চ নেতার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা আজ এমন এক যুগে প্রবেশ করতে যাচ্ছি যেখানে শত্রু পশ্চাদপসরণ করতে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুর সর্বগ্রাসী নীতির ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ইরানের জনগণ তাদের শহীদদের রক্তের বদৌলতে শির উঁচু করে লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে। ইরানের সেনা প্রধান বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলের শেষ 2 মাসে ইরানের উপর চাপের মাত্রা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা অনেক বেড়ে গিয়েছিল। সে সময় সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের সশস্ত্র বাহিনী সারা দেশে 10টি বড় ধরনের সামরিক মহড়া চালায়। তিনি বলেন, এসব মহড়ায় ড্রোন, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌসেনাদের কসরত দেখে মার্কিন সামরিক তৎপরতা স্থিমিত হয়ে যায় এবং ইরানের নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে। ইরানের প্রতি ইঞ্চি ভূমির নিরাপত্তা রক্ষা করতে এদেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জেনারেল বাকেরি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। কাশ্মীরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের কারণ দেখিয়ে জার্মান সরকার ওই দেশের 2টি অস্ত্র বিক্রি প্রতিষ্ঠানকে ভারতের কাছে ছোট অস্ত্র বিক্রির ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতের টেলিগ্রাফ সহ কয়েকটি পত্রিকায় খবর জানিয়েছে, জার্মানি ইউরোপে ভারতের 1 নম্বর এবং বিশ্বের 6 নম্বর বৃহৎ বাণিজ্যিক অংশীদার হয়েও আশঙ্কা করছে এসব ছোট অস্ত্র কাশ্মীরের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এর আগে ভারতের গুজরাট, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের কারণ দেখিয়ে ভারতকে অস্ত্র সরবরাহ বন্ধ রাখে জার্মানি। সম্প্রতি বেলজিয়ামের একটি অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান একই কারণ দেখিয়ে ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের জন্য 20 কোটি রুপির ছোট অস্ত্র এবং অ্যাসল্ট রাইফেলের সরবরাহ বাতিল করে দিয়েছে। নরেন্দ্র মোদীর কাশ্মীর সফরের প্রতিবাদে এদিকে ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন কাশ্মীর সফরের প্রতিবাদ জানিয়ে শ্রীনগর এবং আশপাশের এলাকায় রাস্তায়, গলিতে, দেয়াল এবং লাইট পোস্টার সাটিয়ে দিয়েছে কাশ্মীরের লোকজন। আগামী 25শে ফেব্রুয়ারির পর যে কোনো দিন নরেন্দ্র মোদীর কাশ্মীর সফরে যাবার কথা রয়েছে। রোববার কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক রিপোর্টে জানিয়েছে, কাশ্মীরের পরিস্থিতি এখন স্বাভাবিক, এটা দেখানোর জন্য সফরের পরিকল্পনা করা হয়েছে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।